আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমিও সকলের দোয়ায় ভালো আছি। তোমরা একটু আমাকে জানিয়ে রাখো যে তোমরা এখন পর্যন্ত আল্লাহ পাকের রহমতে কেমন আছো, আর আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার কথা শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমরা আমাদের আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে বায়োলজি পার্ট 1, যেটা জুলজি নামে পরিচিত, সেই ক্লাসটি আমরা সুন্দর মতো শেষ করবো ইনশাআল্লাহ। সব ক্লিয়ার আছে কিনা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা শুরু করছি ইনশাল্লাহ, হ্যাঁ? একটু মনোযোগ দিলে খুব টাইমের মধ্যে আমরা সম্পূর্ণ ক্লাসটি সুন্দর করে শেষ করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম একটু খেয়াল করবা, সেটা হচ্ছে প্রথম যে বিষয়টি ছিল, সেটা হচ্ছে আমাদের আজকে পড়া ছিল যদিও জুলজি, কিন্তু আমরা বায়োলজি পার্ট 1 পড়ছি। সেজন্য আমি বোঝানোর সাথে এটা মুছিয়ে এখান থেকে পড়া শুরু করছি। তোমরা জুলজি লিখো, আর উপরে লিখলে একটু দেখতে সমস্যা হতে পারে, যেমন এখান থেকে লিখলাম। আমি এখান থেকে কি কি দেখানোর চেষ্টা করছি একটু দেখো। প্রথম কথা হচ্ছে বায়োলজির জনক কে। বায়োলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। আচ্ছা, একটু খেয়াল করো, যদি প্রশ্ন করা হয় প্রবর্তক কে, তাহলে ল্যামার্ক। ল্যামার্ক খুব ইম্পর্টেন্ট কথা বললাম। এটি গ্রিক শব্দ থেকে আগত। এটির প্রধান শাখা দুইটি। জুলজি এন্ড বটানি। আশা করছি এটুকু লেখা শেষ। তোমরা আমার তোমাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে, লেখা শেষ হলে অ্যাটলিস্ট একজন হলেও কমেন্ট করবা যে স্যার লেখা শেষ। তাহলে আমি আমার যতটুকু স্বপ্ন আছে পড়াবো সেটা শেষ করার সুবিধা হবে আমার জন্য। এটা লেখা শেষ কিনা এ পর্যন্ত একটু বলো। এটুকু লেখা শেষ কিনা। আমরা এই যে দুইটি পার্ট লিখলাম, বায়োলজি এবং জুলজি, এই দুইটি শব্দ মনে রাখবা গ্রিক শব্দ থেকে আগত। গ্রিক শব্দ থেকে আগত, এই দুইটা শব্দ গ্রিক শব্দ থেকে আগত। তাহলে এটুকু লেখা শেষ, থ্যাংক ইউ। এখন আমরা দেখো, যেটা আমরা পড়তে চাচ্ছি ঠিক এভাবে একটা পয়েন্ট দিবা যে বায়োলজি এন্ড জুলজি এর জনক অ্যারিস্টটল। 'অ্যারিস্টটল' 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 'অ্যারিস্টটল'
এটা একবারে লিখলাম জানানোর জন্য। আর বোটানিয়ার জনক হচ্ছে থিওফ্রাস্টাস, ইনিও গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী। এখন আমাদের বিষয় হলো এটা একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে জুলজি বলতে আমরা বুঝি হচ্ছে অ্যানিমালস, আর সমগ্র অ্যানিমালস বুঝতে বুঝি হলো ফনা। এরপরে লেখো বোটানি, বোটানি দ্যাটস মিন প্লান্টস, প্লান্টস হচ্ছে ফ্লোরা। একটু খেয়াল করো, যদি প্রশ্ন আসে জুলজি কি নিয়ে আলোচনা করে, অ্যানিমালস, বোটানি কি নিয়ে আলোচনা করে, প্লান্টস, সমগ্র অ্যানিমালসকে কি বলে, ফনা বলে, সমগ্র প্লান্টসকে কি বলে, ফ্লোরা বলে। মনে রাখার টেকনিক, সাপে ফনা তোলে, সাপ প্রাণী, ফনা প্রাণী, উদ্ভিদ ফুল ধরে, ফুল থেকে ফ্লোরা, মনে থাকবে। আশা করছি এটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটুকু নিয়ে যদি কার কোনো প্রশ্ন না থাকে এবং লেখা শেষ হয়, তাহলে বলবো যে স্যার শেষ, এটুকু মুছে দিতে হবে। এরপরে আরো কয়েকটা লাইন লিখি, তাহলে একটু দেখো। যদি আমাদের এরকম প্রশ্ন আসে, আহ, মতবাদ, একটা টপিক লেখো, মতবাদ, মতবাদ। আমরা কয়েকটা মতবাদ দেখবো একটু, সেই মতবাদগুলো একটু বুদ্ধি করে পড়তে হবে। দেখো অনেকগুলো পড়া খুব সহজে পড়া যাবে। আমরা হেডিং লাইন দিলাম মতবাদ। আমরা প্রথমে 1 নম্বরে লিখব বায়োজেনেসিস, বায়োজেনেসিস মতবাদ বা বায়োজেনেসিস থিওরি। বায়োজেনেসিস কি এটাকে খেয়াল করো। বায়োজেনেসিস বলতে আমরা কি বুঝি? বায়োজেনেসিস বলতে বুঝি জীব থেকে জীবের সৃষ্টি। তাহলে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ বায়োজেনেসিস, বায়োজেনেসিস হচ্ছে জীব থেকে জীবের সৃষ্টি। এটা অ্যান্সার, এটা হচ্ছে লুই পাস্তুর, লুই পাস্তুর। 2 নাম্বার যদি কেউ প্রশ্ন করে যে জীবাণু তত্ত্বের জনক কে, জীবাণু তত্ত্বের জনক, তাও অ্যান্সার হবে লুই পাস্তুর। অনেক সময় প্রশ্ন আসে এরকম, পাস্তুরায়নের জনক কে, পাস্তুরায়নের জনক কিন্তু লুই পাস্তুর। 4 নম্বরে লেখো রক্ত সঞ্চালন মতবাদ। রক্ত সঞ্চালন মতবাদ কে দিয়েছেন? উইলিয়াম হার্ভে। শারীরবিদ্যার জনক বা শারীরবিদ্যার মতামত দানকারী কে? আন্দ্রে ভেসেলাস। আন্দ্রে ভেসেলাস। যদি প্রশ্ন আসে 6 নম্বরে, বংশগতিবিদ্যার জনক বা
বংশগতীয় মতবাদ, বংশগতীয় মতবাদ, গ্রেগর, জোহান, মেন্ডেল। যদি প্রশ্ন আসে 7 নম্বর যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ, তাহলে আনসার দেখাইতে হবে ডারউইন। ডারউইন। আশা করছি এটুকু লেখা শেষ। আশা করছি এটুকু লেখা শেষ। যদি লেখা শেষ হয়ে থাকে একটু বলো যে স্যার এটুকু লেখা শেষ। এটুকু লেখা শেষ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ, একটু দ্রুত বলো যে স্যার লেখা শেষ। আমি একটু জানিয়ে রাখি, কোন কোন বই এখানে অ্যারিস্টটল দাগানো আছে, তাহলে অ্যারিস্টটল দাগানো হলেও আমরা কিন্তু অবশ্যই লুই পাস্তুর অ্যান্সার করব। একটু খেয়াল করো প্রথমে লেখার পরে বায়োলজিক্যাল শাখাসমূহ, অ্যান্সার দিবা বায়োলজিক্যাল শাখাসমূহ। বায়োলজিক্যাল শাখাসমূহ। নাম্বার 1 ফিজিওলজি। আমাদের কিভাবে প্রশ্নগুলো হয় তোমরা জানো যে ফিজিওলজির বাংলা এখানে কি হবে এটা জানতে চাবে, তাহলে শারীরবিদ্যা হবে। তাহলে ফিজিওলজির বাংলা কি? শারীরবিদ্যা। এটা না বলে প্রশ্ন বাংলাটা অন্যভাবে হতে পারে, জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনগত বিদ্যা। জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠনগত বিদ্যাকে আমরা বলি ফিজিওলজি। সেকেন্ডটা লেখো অ্যানাটমি। এখন তোমার ভালো করে বাংলাটা দেখবা, এটার বাংলাটা হচ্ছে শারীর স্থান বিদ্যা। কোন জায়গাটা ভুল? একটা হচ্ছে শারীর বিদ্যা, একটা শারীর স্থান বিদ্যা। আমরা বুঝি না শারীর স্থান বিদ্যা বলতে আমরা বুঝবো ব্যবচ্ছেদ বিদ্যা। ব্যবচ্ছেদ বিদ্যা কি? ব্যবচ্ছেদ বিদ্যা মানে হলো আমরা যদি এখন বলি কোন একটি প্রাণীকে কেটে তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে বিভিন্ন স্থানে আলাদা আলাদা করে রাখি, সেটা হচ্ছে অ্যানাটমি বা ব্যবচ্ছেদ বিদ্যা। 3 নম্বরে লেখো মরফোলজি। মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে অঙ্গ সংস্থান বিদ্যা। মরফোলজি মানে অঙ্গ সংস্থান বিদ্যা। এটুকু যদি লেখা শেষ হয় একটু বলতে হবে স্যার লেখা এটুকু শেষ। এবং আমি একটু বুদ্ধি করে তোমাদের মনে রাখার একটা শর্ট ফর্ম শিখিয়ে দিতে পারি। একটু খেয়াল করো যে শর্ট ফর্মটা কিভাবে শিখিয়ে দিতে পারি, একটু মনোযোগ দাও আমার দিকে। যদি কেউ বলে যে তোমার ফিজিওলজি বলো, ফিজিওলজি মানে তোমার বাহ্যিক এবং তোমার অভ্যন্তরীণ কিছু বৈশিষ্ট্য বললে এটা হবে ফিজিওলজি। যদি তোমাকে বলে তোমার অ্যানাটমি করো, অর্থাৎ একজন মানুষকে কেটে কেটে গুরুত্বপূর্ণ সবকিছুকে আলাদা আলাদা করে ফেলতে হবে। আর যদি বলে তোমার হৃৎপিণ্ডের বর্ণনা দাও, তাহলে এটা হচ্ছে মরফোলজি, অর্থাৎ একটি নির্দিষ্ট অঙ্গের বর্ণনা চাচ্ছে, অর্থাৎ এটা একটি মরফোলজি হবে। আশা করছি এটুকু ক্লিয়ার হয়ে যাক কথা। তাহলে আমরা প্রথম 3টা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা এটা জেনে গেলাম।
চার নাম্বার একটু দেখো, 4 নাম্বার সাইটোলজি। সাইটোলজি আজকে বিস্তারিত পড়বো। এটা হচ্ছে কোষবিদ্যা, কোষ নিয়ে আমরা পড়বো আজকে বিস্তারিত। 5 নাম্বার হচ্ছে ইকোলজি। ভাই ইকোলজি মানে হচ্ছে বাস্তুবিদ্যা অবলিক পরিবেশবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা বা পরিবেশবিদ্যাটা এখানে হচ্ছে কি, বাস্তুবিদ্যা বা পরিবেশবিদ্যা হচ্ছে ইকোলজি। কিন্তু যদি প্রশ্নটা এরকম হয় ইকোসিস্টেম, ইকোসিস্টেম মানে কিন্তু বাস্তুতন্ত্র। মনে রাখার টেকনিক কি, লজি বিদ্যা, সিস্টেম তন্ত্র। এখন 7 নাম্বার যদি আমরা বলি এরকম জেনেটিক্স। এখন জেনেটিক্স এর বাংলা হচ্ছে বংশগত বিদ্যা, বংশগত বিদ্যা। এর আরেকটা বাংলা হচ্ছে কৌলিক বিদ্যা, খুব ইম্পর্টেন্ট, কৌলিক বিদ্যা। এর আরেকটা বাংলা হচ্ছে জিন তত্ত্ববিদ্যা। আমরা পরে এক্সপ্লেনেশনে যাব। একটু 8 নাম্বার দেখো, ইভলিউশন কি। ইভলিউশনের মূল বাংলা কি দেখো, ইভলিউশন বাংলা হচ্ছে উৎপত্তিগত বিদ্যা। এর আরেকটা বাংলা হচ্ছে অভিব্যক্তি। সবগুলো লাগবে, কোন বিসিএস এ কোনটা দেয়। আরেকটা বাংলা হচ্ছে বিবর্তন বিদ্যা। আমরা একটু খেয়াল করব খুব মনোযোগ দিয়ে, এখানে কিন্তু বংশগত বিদ্যা মানে কিন্তু জেনেটিক্স, উৎপত্তিগত বিদ্যা মানে কিন্তু ইভলিউশন। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যদি এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করতে চাই তাহলে কিভাবে করতে হবে একটু দেখো। যদি কেউ বলে উৎপত্তিগত, উৎপত্তিগত ও বংশগত, এরকম একটা বলে। এখন যদি কেউ বলে বংশগত ও উৎপত্তিগত, তার মানে এরকম কোন ল্যাঙ্গুয়েজ কিন্তু সরাসরি সায়েন্সের নাই, এটাকে তো বানাই দিয়েছে পিএসসি আমাকে বিপদে ফেলার জন্য। তুমি খেয়াল করো সবসময় সেকেন্ডটা কেটে দিবা, তাহলে তোমার হাতের কলম দিয়ে সেকেন্ডটা কেটে দিবা। তাহলে উৎপত্তিগত বিদ্যা এটা থাকার কারণে অ্যান্সার হবে ইভলিউশন, আর এটার অ্যান্সার হবে জেনেটিক্স। আমি আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হও তাহলে বলো যে স্যার ক্লিয়ার। ক্লিয়ার শব্দটা একটু লেখো যে স্যার ক্লিয়ার হয়েছি, এটা পারবো, বুঝেছি। একটু কমেন্ট প্লিজ। তাহলে যে শব্দটা আগে থাকবে সেটারই অ্যান্সারটা দিতে হবে। যদি 9 নম্বরে আমরা দেখি একটু খেয়াল করো, হাইড্রোলজি। হাইড্রো কথার মানে কিন্তু পানি, মনে রাখবা হাইড্রো মানে কিন্তু পানি। তাহলে হাইড্রো মানে যদি পানি হয় তাহলে অ্যান্সারটা কেমন হবে ভালো করে তাকাও। বাংলাটা হচ্ছে এরকম দেখো, ভূত্বক ও ভূ গর্ভস্থ পানি সংক্রান্ত বিদ্যা। তার মানে আমরা যে হাইড্রোলজি পড়ি, সে হাইড্রোলজি মানে কিন্তু শুধু ভূত্বকের পানি বুঝাবে না, এটা ভূত্বক এবং ভূগর্ভস্থ উভয়েরটাকেই বুঝাবে। আমরা আবার একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। হাইড্রোলজি দ্যাটস মিন ভূত্বক এবং ভূগর্ভস্থ উভয় পানিকেই বোঝানো হবে।
দেখো প্রবলেমটা কোথায় হবে, 10 নম্বর জিওলজিতে যেয়ে আমি যেগুলো প্রবলেম সেগুলো পাশাপাশি লেখার চেষ্টা করছি একটু একটু করে। জিওলজি হচ্ছে ভূত্বক সংক্রান্ত বিদ্যা, ভূত্বক ও, তাহলে ভূত্বক বিদ্যা বললে যা উত্তর হবে, অথবা ভূত্বক ও খনিজ বিদ্যা হলে একই হবে। তাহলে টার্গেট নাও, এটারও শুরুতে ভূত্বক আছে, এটারও শুরুতে ভূত্বক আছে, এই জন্য আমরা ভুল করি। কিন্তু ভূত্বক ও ভূগর্ভস্থর মূল টার্গেট কিন্তু পানি সংক্রান্ত বিদ্যা, আর এটা ভূত্বক সংক্রান্ত বিদ্যা, এই জন্য জিওলজি। আশা করছি এটা ক্লিয়ার এবং পারবা। খেয়াল করতে হবে প্রশ্নগুলো কিন্তু পুরো পড়বা। বিসিএস এর প্রশ্ন সবসময় মনে রাখবা, প্রশ্নগুলো কঠিন হয়, উত্তর সহজ হয়, এই জন্য আমরা ভুল করি, প্রশ্ন বুঝতে কষ্ট হয়। অন্য পরীক্ষাতে দেখবা যে প্রশ্ন সহজ, প্রশ্ন সহজ হলে উত্তর কঠিন হলেও পারা সম্ভব। এই জন্য বিসিএস কে বলা হয়, আবারও বলছে, প্রশ্ন কঠিন হয়, প্রশ্ন পড়ে বোঝার চেষ্টা করতে হবে একটু। আমরা যদি 11 নাম্বার একটু দেখি তাহলে একটু আরো ইজি হয়ে যাব, যে এরকম যদি প্রশ্ন আসে যে মেলাকোলজি, মেলাকোলজি মানে কি? মেলাকোলজি মানে হচ্ছে খোলকযুক্ত প্রাণী সম্পর্কিত বিদ্যা, অর্থাৎ মলাস্কান অ্যানিমেলকে বোঝানো হয়, মলাস্কান অ্যানিমেলদের বোঝানো হয়। মলাস্কান অ্যানিমেল অর্থাৎ খোলকযুক্ত প্রাণী সংক্রান্ত বিদ্যা হচ্ছে মেলাকোলজি। আরেকটা প্রশ্ন আছে হারবিটোলজি। হারবিটোলজি কি? হারবিটোল হচ্ছে সরীসৃপ সংক্রান্ত বিদ্যা। সরীসৃপ কারা? সরীসৃপ হচ্ছে, আবারও বলছি, সরীসৃপ কারা? সরীসৃপ হচ্ছে সম্পূর্ণরূপে পানিকে বা পানির সঙ্গ ত্যাগ করে জীবন ধারণে সক্ষম, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এরা মেরুদণ্ডী, মানে মেরুদণ্ড আছে এবং বুকে ভর দিয়ে চলে। তাহলে মেরুদণ্ড বুকে ভর দিয়ে চলে, পানির সঙ্গ ত্যাগ করে বসবাসের যোগ্যতা অর্জন করে, তারা হচ্ছে সরীসৃপ। যেমন সাপ, টিকটিকি, এগুলো সব সরীসৃপ। তারপরে তোমার এখানে বলতে পারো কুমির, গুইসাপ, মানে এই টাইপের গুলো বুকের উপর ভর দিয়ে চলতে থাকে। যদি আমরা এখানে আরেকটু একটু দেখি, একটু খেয়াল করো, সেটা হলো 13 নাম্বার। মলাস্কান অ্যানিমেল মানে হলো মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা পর্ব কারা? যারা খোলকযুক্ত প্রাণী। আমরা একটু পরে তো পর্বগুলো পড়বো সবগুলো, তো আমরা তো জেনে যাবো ইনশাল্লাহ, একটু পরেই পেয়ে যাব। 13 নম্বর দেখো ইকথায়োলজি। ইকথায়োলজি কি? ইকথায়োলজি হচ্ছে মৎস্য সংক্রান্ত বিদ্যা। এখন মৎস্য সংক্রান্ত বিদ্যা হলো ইকথায়োলজি। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, যে একটু খেয়াল করে দেখবা, যে এই প্রশ্নটা আমরা মাঝে মধ্যে ঝামেলায় পড়ি, যে হোয়াট ইজ মৎস্য আর মাৎস্য। যেমন যদি কেউ বলে মৎস্য চাষ আর কেউ বলে মাৎস্য চাষ, তার মানেটা কি? তার মানে হলো, যদি মৎস্য চাষ বলে শুধু মাছ চাষ বোঝাবে, মাছ চাষ, শুধু মাছ চাষ। আর মাৎস্য বললে মাছ প্লাস অন্য জলজ প্রাণীর একত্রে চাষ, অর্থাৎ এটা হচ্ছে একটি সমন্বিত চাষ। এটা কি চাষ? সমন্বিত চাষ, মানে একসাথে। এখন তুমি যদি বলো যে মাছের সাথে কচ্ছপ চাষ করবা, তাহলে মৎস্য হবে, শুধু মাছ চাষ করলে মৎস্য হবে। তোমরা কয়েকজন একটু কমেন্ট করো তো, বোর্ড ক্লিয়ার আছে কিনা, কারণ আমি তো বুঝবো না। তোমরা একটু কমেন্ট করো বোর্ড ক্লিয়ার কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো প্লিজ। বোর্ড ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ ক্লিয়ার। যাদের সমস্যা হবে তারা গ্রুপ থেকে একটু ব্যাকে এসে
আবারও বলছি, যাদের নেটে ডিস্টার্ব হয় তারা একটু কি করবা, গ্রুপ থেকে একটু ব্যাকে যাবা, ফিরে যে নতুন করে ঢুকবা, দেখবা যে ক্লিয়ার আসবে। এরকম হয়, অনেক সময় হয়ে থাকে। তাহলে আমরা এটা শেষ করলাম। এখন একটু খেয়াল করো, জাস্ট একটা চার্ট এঁকে দিচ্ছি বুঝার সাথে, তিনটে একটু লিখে রাখবা, সবসময় কাজে দেবে। যদি এরকম কিছু প্রশ্ন আসে যে অকোষীয় অকোষীয় জীব কারা, এরকম মাঝে মধ্যে প্রশ্ন আসে, তাহলে অ্যান্সার হবে ভাইরাস। ভাইরাস শব্দের অর্থ কিন্তু বিষ। আর যদি কেউ প্রশ্ন আসে আদি কোষ, প্রথম আদি কোষ বা প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক, তাহলে আনসার হবে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার পাশে লিখো দণ্ড, ব্যাকটেরিয়া শব্দের অর্থ হচ্ছে দণ্ড। প্রথম প্রাণী, প্রথম প্রাণী যদি বলা হয় তাহলে হচ্ছে এটা ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, সেটা হচ্ছে অ্যামিবা। অ্যামিবা মানে হলো ঘনপথ সৃষ্টি করতে পারে এমন একটি প্রাণী। তাহলে যদি কেউ বলে অকোষীয় জীব, তাহলে লাগাবো ভাইরাস। যদি বলে আদি কোষ, তাহলে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া। আর প্রথম প্রাণী, প্রথম প্রকৃত প্রাণী, প্রকৃত প্রাণী, প্রথম প্রকৃত প্রাণী যদি কেউ চায়, তাহলে আনসার হবে অ্যামিবা, যেটা হচ্ছে ইউক্যারিওটিক নামে পরিচিত। আর আমার ক্লাসের সময় তোমাদের একটি অনুরোধ, আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সেই জন্য তোমরা সবাই ডিভাইসের ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবা, আর হেডফোনটা কানে দিয়ে শুনে শুনে দেখে দেখে সব লিখে ফেলবা, এটা উচিত। সাথে সাথে না করলে, যদি মনে করো ক্লাসটা এখন না করে পরে করবা, এই ক্লাসগুলো জমতে জমতে এখন যে করার স্বাদ, সেই স্বাদ আর পাবা না। তোমাদের আবারও বলছি, তোমরা যারা লাইভ ক্লাস করো, তোমরা কত অ্যাডভান্স আছো এবং ভালো আছো, নিয়মিত কভার করে রেখেছো। যারা কিন্তু এটা পরে দেখবে বলে রেখে দিয়েছে, তারা কিন্তু অনেক পড়ায় একসাথে জমিয়ে রেখেছে। তোমরা এরকম কথাগুলো যদি হয়, প্রতিদিনের পড়া যারা প্রতিদিন পড়ে বলে, একটু কমেন্ট করো যে একসাথে করে কি লাভবান হচ্ছ না লস আছে, একটু বলো। অবশ্যই উপকার হবে, সাথে সাথে করে ফেলা। ক্ষণপদ হচ্ছে, ক্ষণপদ হচ্ছে নরমালি পদটা থাকে না, এরকম একটা গোল প্রাণী। যখন প্রয়োজন হবে ক্ষণিকের জন্য পদ এটা তৈরি করে দেবে। এই ক্ষণিকের জন্য পদ তৈরি করে দেওয়াটা হচ্ছে ক্ষণপদ। প্রয়োজনে পদ তৈরি করে, প্রয়োজনে আবার এটাকে কি করে গুটায় নেয়। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো যে এরপরে লেখো প্রাণী জগতে মোট পর্বের সংখ্যা। এনিবার নিচে লিখেছি ক্ষণপদ, ক্ষণপদ। এনিবার নিচে লিখেছি ক্ষণপদ, এরকম লিখেছি ক্ষণপদ। ক্ষণপদ মানে একটা এমিবা মূলত এরকম চেহারা, কিন্তু যখন প্রয়োজন হবে তখন এমিবা চেহারাটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এই যে যে পদ সৃষ্টি করলো, এটাই হচ্ছে ক্ষণপদ। অর্থাৎ যখন তার বিশ্রামকালীন চেহারা থাকে এরকম, আর যখন তার প্রয়োজন হবে তখন সে ক্ষণপদ তৈরি করতে পারে, এটা হলো অ্যামিবা। আশা করছি এখন ক্লিয়ার হয়ে গেছে। ক্ষণিকের জন্য পদ সৃষ্টি করে তাকে বলে ক্ষণপদ। কোন শ্রেণীর প্রাণীরা পারে? এককোষী প্রাণী, তার নাম কি? অ্যামিবা। এখন একটু দেখো যে প্রাণী জগতে মোট পর্ব 10টি, মোট পর্ব 10টি, এটা একটি ইম্পর্টেন্ট কথা। এর মধ্যে একটু মনে রাখবা, এক কোষী পর্ব, এক কোষী পর্ব একটি এবং বহুকোষী পর্ব 9টি। তাহলে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে যে মোট পর্ব 10টি। একটু খেয়াল করো, মোট পর্ব কয়টি? আচ্ছা, এতটুকু লিখলে আশা করি মনে সমস্যার কথা না। একটু বড় করে লিখবো এখন থেকে, যে
প্রাণী জগতে মোট পর্ব 10টি, এককোষী পর্ব হচ্ছে 1টি, বহুকোষী পর্ব হচ্ছে 9টি, মোট মিলে হচ্ছে 10টি। কোন কোন বইয়ে 9টি লেখা আছে, আবারও বলছি এটা ঠিক হবে না, মোট পর্ব বললে 10টি দেখাতে হবে। আমরা যদি 10টা পর্ব এখন নাম লিখে পড়বো, তাহলে তো তোমার এই বলার কোনো সুযোগ নেই যে স্যার আসলে কি 10টা পর্ব আছে কিনা, এটা বলার কোনো সুযোগ নেই। নাম্বার 1, প্রোটোজোয়া। প্রোটোজোয়া প্রোটোজোয়া হচ্ছে এককোষী, এরা সব এককোষী। উদাহরণ কি হতে পারে? অ্যামিবা, ইউগ্লেনা, প্যারামিসিয়াম, ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি। এখন 2 নম্বরে লেখো পরিফেরা। এদের দেহ হচ্ছে ছিদ্রযুক্ত। এদের দেহ কি যুক্ত? ছিদ্রযুক্ত। স্পঞ্জ জাতীয়, স্পঞ্জ জাতীয়, যেমন হাইড্রা, স্পঞ্জিলা, হাইড্রা, স্পঞ্জিলা ইত্যাদি। 3 নম্বর, নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ ক্যালসিয়াম নির্মিত, সিএতে ক্যালসিয়াম নির্মিত অথবা জেল জাতীয়। যখন ক্যালসিয়াম নির্মিত হয়, অনেক সময় তাদের দেহ পাথুরে হয়ে থাকে, পাথুরে ধরনের। যেমন জেল হলে সেই ক্ষেত্রে জেলিফিশ, জেলিফিশ। এগুলো কিন্তু খুব বিষাক্ত, এদেরকে বলা হয় বিষ বক্স বলা হয়, মানে জেলিফিশ। সরি, এখানে একটা ভুল হয়েছে, একটু কারেকশন করতে হবে, একটু মনে হয় মিস ম্যানেজমেন্ট হয়েছে। এখানে হলো স্কাইফা, সরি, এখানে হবে স্কাইফা, এখানে হবে হাইড্রা, সরি। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর উদাহরণ। একটু মিসিং হয়েছে, একটু কেটে ঠিক করে নিতে হবে। মানে আমি মনে হয় একটু এলোমেলো হতেই পারে, এটা আমি দেখেই নিজেই বুঝে গেলাম। পরিফেরা হচ্ছে স্কাইফা, স্পঞ্জিলা, আর নিডারিয়া হচ্ছে তোমার হাইড্রা, জেলিফিশ, এই টাইপের গুলা হবে। হ্যাঁ, একটুটুকু লেখা শেষ হয়ে যাওয়ার কথা, আশা করছি। একটু লেখা শেষ হলে আমাকে একটু কমেন্ট করো। আশা করছি এতটুকু শেষ। চার নাম্বার, লেখা ক্লিয়ার কিনা একটু বলো। হেলমিনথিস। হেলমিনথিসের উদাহরণটা হচ্ছে যকৃত কৃমি,
ফিতা কৃমি, এগুলো। 5 নাম্বার লেখো নেমাটোডা। 5 নম্বরে লেখো নেমাটোডা। দাঁড়াও, ক্লিয়ার কিনা। কেশকৃমি, যেটাকে আমরা বলি গোল কৃমি বা ফাইলেরিয়া কৃমি, ফাইলেরিয়া কৃমি। ছয় নম্বরে লেখো অ্যানিলিডা, হচ্ছে কেঁচো, জোঁক ইত্যাদি। 7 নাম্বার আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটা দেব সেটা হচ্ছে চিংড়ি, আরশোলা, বিভিন্ন পতঙ্গ। বৈশিষ্ট্য দিলে ভালো হতো না, কারণ হচ্ছে এমনিতেই সাধারণত আমরা এগুলো পড়ি না, অনেক স্যাররা আছে এগুলো পড়াই না, আমরা পড়াতেই চাই না। আমাদের শুধু উদাহরণ আসতে পারে যকৃত কৃমি কোন পর্বের অন্তর্গত, তোমাকে আসতে পারবে কেশব কৃমি কোন পর্বের অন্তর্গত। এগুলো দেখলে অনেকটা পারাও যাবে, এগুলো ফিতার মতো দেখতে, এগুলো পারা যাবে, এগুলো সমস্যা হবে না। গোল কৃমি পারা যাবে, কেশো যোগ, এগুলো তো আমরা জানি। হ্যাঁ, এগুলো দিলে তোমার ক্লাসের সময় নষ্ট হবে, সব টপিক শেষ হবে না। আমি চাইলে তো বলাতে পারতাম, তাহলে 10টা পর্ব পড়তে পড়তে 2 ঘন্টার ক্লাস শেষ হয়ে যেত। সেজন্য এগুলো লাগবে না। তারপর তুমি নিজে পার্সোনালি পড়লে একটা জুলজি বই কিনে নিয়ে পড়ে নিও বাসায় একা একা। 8 নাম্বার আর্থ্রোপোডার পরে 8 নাম্বার একটু লেখো মলাস্কা। মলাস্কা হচ্ছে শামুক, ঝিনুক, শামুক, ঝিনুক, অক্টোপাস, কচ্ছপ। তার মানে কি বলবো, তার মানে হচ্ছে খোলকযুক্ত বর্গ আছে দাদা, খোলস, খোলকযুক্ত প্রাণীকে বোঝানো হয়, খোলকযুক্ত প্রাণী, খোলকযুক্ত প্রাণী, খোলকযুক্ত প্রাণী। 9 নম্বরে লেখো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার প্রধান উদাহরণ হচ্ছে তারা মাছ। কি মাছ? তারা মাছ। যেগুলো পরীক্ষাতে বেশি আসে আমরা সেটাকে প্রায়োরিটি দিচ্ছি। করডাটা, করডাটা, করডাটা হচ্ছে সবচেয়ে উন্নত, যেটা হচ্ছে মানুষ। করডাটার উদাহরণ কি? মানুষ, গরু, ছাগল ইত্যাদি। করডাটা পর্ব হতে গেলে তোমাকে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে প্রধানত। একটা হচ্ছে
নোটোকর্ড থাকতে হবে, নার্ভ কর্ড থাকতে হবে, ফুলকা বা ফুসফুসীয় ছিদ্র থাকতে হবে। তাহলে নোটোকর্ড থাকতে হবে, নার্ভ কর্ড থাকতে হবে, নোটোকর্ড থাকতে হবে, নার্ভ কর্ড থাকতে হবে, ফুলকা বা ফুসফুসীয় ছিদ্র থাকতে হবে। আশা করছি এতটুকু লেখা শেষ। লেখা শেষ কিনা একটু কমেন্ট করো যে স্যার লেখা শেষ। আমরা কিন্তু এখনো পড়া শেষ করিনি। এটা হলো জাস্ট 10টা পর্ব দিলাম। এই পর্ব সংক্রান্ত কিছু প্রশ্ন হতে পারে। এই পর্ব সংক্রান্ত কিছু প্রশ্ন হলো, একটু দেখে নাও, পর্ব সংক্রান্ত প্রশ্নাবলী। এখন তুমি আরো কিছু জানতে পারবে। এতক্ষণ হলো তোমার, আমি আবারও বলছি, নার্ভ কর্ড হচ্ছে স্নায়ুরজ্জু, স্নায়ুরজ্জু হচ্ছে নার্ভ কর্ড। স্নায়ুরজ্জু মানে ওই যে আমরা সুষুম্না কাণ্ড পড়েছিলাম, মনে আছে কিনা জানি না। স্নায়ুরজ্জু হচ্ছে নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, যেটার সাথে অনেকগুলো স্নায়ু সরাসরি যুক্ত থাকে। আমরা যদি কয়েকটি প্রশ্ন লিখি, নাম্বার 1 একটু খেয়াল করো। সবচেয়ে সবচেয়ে ছোট ও অনুন্নত পর্ব কোনটি? আমি কিন্তু ক্লাস শেষ করিনি, পর্ব নিয়ে কিন্তু আরো প্রশ্ন এখন পড়াবো। একটু খেয়াল করো, পর্ব নিয়ে আরো প্রশ্ন আমরা পড়ছি। এতক্ষণ আমরা পড়লে বিষয়টা ক্লিয়ার হবে। আর নোটোকর্ড মানে মেরুদণ্ড। মেরুদণ্ড বুঝো না কেন? নোটোকর্ড মানে মেরুদণ্ড থাকতে হবে, স্নায়ুরজ্জু থাকতে হবে, আর এই যে নাকে ছিদ্র থাকতে হবে বা ফুলকা ছিদ্র থাকতে হবে। সবচেয়ে ছোট বা অনুন্নত পর্ব হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া। নাম্বার 2, সবচেয়ে উন্নত পর্ব কোনটি যদি চাই, কর্ডাটা। নাম্বার 3, সবচেয়ে বড় পর্ব যদি জানতে চাই, তাহলে আনসার হবে আর্থ্রোপোডা। যদি আর্থ্রোপোডা অপশনে না থাকে তাহলে দাগাইতে হবে মলাস্কা, কারণ মলাস্কা হচ্ছে দ্বিতীয় বড় বা সেকেন্ড দিক থেকে বড়। 4 নম্বরে লেখো, আমরা কিন্তু প্রশ্ন শেষ করিনি। আমরা কিন্তু আগে বলেছি তোমরা বেশি ঝটপট করো বা অযথা কিছু প্রশ্ন করো, যেটা ঠিক না। আমরা আগে শুধু পর্বের নাম দিছি আর উদাহরণ দিয়ে পর্বটাকে চেনার চেষ্টা করছি। যে অ্যামিবা বলতে আমরা প্রোটোজোয়া বুঝবো, স্পঞ্জিলা বলতে আমরা পরিফেরা বুঝবো, হাইড্রা বলতে আমরা নিডেরিয়া বুঝবো। এই যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। এখন মজার বিষয় হচ্ছে আমরা পর্ব নিয়ে যত প্রশ্ন লিখবো, এর মধ্যে কমন আসার সম্ভাবনা বা তুমি পরীক্ষাতে উত্তর করার একটা অবস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এটুকু দেখলাম, সবচেয়ে ছোট অনুন্নত প্রোটোজোয়া, সবচেয়ে উন্নত পর্ব কর্ডাটা, সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা। এটুকু আমরা শিখলাম। একটু খেয়াল করো, 4টা পর্যন্ত শিখেছি, 3টা পর্যন্ত। এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা কিভাবে একটু দেখবো, দেখো। এখন আমরা চলে যাচ্ছি কত নম্বর পর্ব? 4 নম্বর প্রশ্নটা একটু দেখো। সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাণী নীল তিমি।
সবচেয়ে বড় প্রাণী নীল তিমি বা তিমি, যেটা কোয়াড্রাটা বর্গের অন্তর্গত স্তন্যপায়ী প্রাণী। এগুলো আমরা পরে দেখাবো, আরো বড় প্রশ্ন। এখন সবচেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হচ্ছে নীল তিমি। 6 নম্বর হচ্ছে স্থলের বড় প্রাণী হচ্ছে আফ্রিকান হাতি বা হাতি। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম নীল তিমি বা তিমি, সবচেয়ে বড় বেশি শব্দ সৃষ্টিকারী প্রাণীর নাম নীল তিমি, স্থলের বড় প্রাণীর নাম হচ্ছে আফ্রিকান হাতি বা হাতি। এরপর লেখো সবচেয়ে উঁচু প্রাণী, সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণীর নাম হচ্ছে জিরাফ। সবচেয়ে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ। 8 নাম্বার শব্দ সৃষ্টি করতে পারে না, শব্দ সৃষ্টি করতে পারে না কোন প্রাণী পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে জিরাফ ও চিতাবাঘ। একজন জিজ্ঞেস করে, স্যার এই প্রশ্ন কি পরীক্ষাতে আসে? হ্যাঁ, একজন বলেছে বড় কি শামুক চিনুক, তাই বোঝানো হয়েছে ইয়াসমিন। এখানে বোঝাইছে সবচেয়ে বড় প্রাণী, মানে হচ্ছে এই প্রাণীর মধ্যে প্রজাতির সংখ্যা, অর্থাৎ বেশি প্রজাতি আছে আর্থ্রোপোডার মধ্যে। এখানে চিংড়ি বড় সেটা বলে না, সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। আচ্ছা, তোমরা অনেকেই আছো জুলজির স্টুডেন্ট, অনেকেই আছো বা বায়োলজির স্টুডেন্ট। আমি তোমাদের দুটো প্রশ্ন করলে দুটোর অ্যান্সার দিতে ঘাম ছুটে যাবে। তোমাদের একটা প্রশ্ন করি, বলো গরুর পাকস্থলী কয়টি? বলো, গরুর পাকস্থলী কয়টি? বলো, কোন প্রাণী মৃত্যুর আগে জেনে যায় তার মৃত্যু হবে? বলো, জুতার মতো দেখতে এককোষী প্রাণীর নাম কি? এরকম প্রশ্ন আসলে আফসোস করতে করতে বাসায় যেতে হবে। একজন বলছে গরুর পাকস্থলী 2টি, একজন বলছে 16টি। হ্যাঁ, তোমার বাসায় নিয়ে চাকরি দিয়ে আসবে, দাঁড়াও তোমাদের। আচ্ছা, এখানে স্পেসিফিক অ্যান্সার হবে 4টি বলা হবে, কারণ 4টি চেম্বার করা আছে, আলাদা করা আছে। আসো, আমরা যারা আমার ক্লাস করছে তারাই খালি 4টি অ্যান্সার দেবে, বাকিরা ভুলভাল দিবা। আসো, শব্দ সৃষ্টিকারী করতে পারে কোন প্রাণী? সেটা হচ্ছে জিরাফ এবং চিতাবাঘ। আশা করছি তোমরা সামনাসামনি হলে দেখতে, প্রশ্ন করলে ভাই বাদে যখন প্রশ্ন করবে দেখবে ঘাম ছুটে যাবে। এন্ডেমিক প্রাণী কাকে বলে জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, আসো তাহলে আমরা কথা না বলি ক্লাসটা করো, ভাল লাগবে আশা করছি। আমি অযথা প্রশ্ন করা এবং অযথা প্রশ্ন অ্যান্সার দেওয়ার কোনোটি আমার ভালো লাগে না। আমি চাই আমার 2 ঘন্টা শতভাগ সময় দিয়ে তোমাকে 2টা ঘন্টা আমি প্রপার ওয়েতে পড়াই। কিন্তু তোমরা কিছু লোক আছে অযথা, মানে চাকরি বাকরি করবে না, অনলাইনে টাকা দিয়ে ভর্তি হয়েছে, ফাও ফাও মেসেজ করবে। ভাই জোর হাত তুলে অনুরোধ, এসব বাদ কর। যদি একদম মন থেকে পড়ো যে স্যার আমি ক্যাডার হবো, এই অনলাইনে পড়েই তুমি ক্যাডার হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু আসি আস্তে আস্তে করে। আর না হলে এরকম করে 10 বার তোমার কোচিং করতে হবে, একটা চাকরি হবে না। আচ্ছা, 9 নাম্বার আসো। তোমাদের আর একটু 30 সেকেন্ড বলি ভাই, বিশ্বাস করো যতগুলো ক্লাস করছে আমি অযথা কোনো কথা বলি না।
আমি চাই যে আমি 2 ঘন্টার জন্য আমাকে সম্মানী দেওয়া হয়, আমি 2 ঘন্টা তোমাদেরকে সর্বোচ্চটুকু পড়াবো। সেই জন্য আমার অনুরোধ, আমি যখন ক্লাস নেব তোমরা আহ, আহ, সর্বোচ্চটুকু আমাকে আন্তরিক দিয়ে ভালোবেসে আহ, তোমরা ক্লাস করবা, ভালো ভালো কমেন্ট করবা, মন থেকে দোয়া করব, জীবনে বড় কিছু হবে ইনশাআল্লাহ। তাহলে আসো আমরা 9 নম্বরে দেখি বাংলাদেশের বাংলাদেশের এন্ডেমিক প্রাণী। ভাই এন্ডেমিক শব্দের মানে হলো একান্ত বা নিজস্ব। এটার উত্তর হবে বোস্তামি কাসিম। একটু মনোযোগ দিয়ে শুনবা, বাইজেদ বোস্তামির মাজারে এই বোস্তামি কাসিম আছে। এটা এই বায়েজিদ বোস্তামির মাজার ছাড়া সারা পৃথিবীতে আর কোথাও নেই। সেই জন্য আমরা এটাকে বলি এন্ডেমিক প্রাণী। তুমি যদি চাও এটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবা, তাহলে কিন্তু মরে যাবে। তাহলে এই বায়েজিদ বোস্তামির মাজারের সামনে পুকুরে ছাড়া এটা বাঁচে না, এই জন্য এটাকে আমরা বলি এন্ডেমিক প্রাণী। এখন আসো 10 নম্বর। 10 নম্বরে লেখো বেশি দিন বাঁচে। পৃথিবীতে কোন প্রাণী সবচেয়ে বেশি দিন আসে, যেহেতু মিল আছে একসাথে যাচ্ছি, কাসিম বা কচ্ছপ। 500 বছর। কয়শো বছর ভাই? 500 বছর বাঁচে। তাহলে আমরা পাশাপাশি উত্তরগুলো মিল রেখে পড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশের একান্ত নিজস্ব বা এন্ডেমিক প্রাণী বোস্তামি কাসিম। এক্সপ্লেনেশন হলো এ জায়গা ছাড়া পৃথিবীতে কোথাও নেই। বেশি দিন বাঁচে কাসিম বা কচ্ছপ। কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর। কত বছর? 500 বছর আমাদের এই প্রাণী বেঁচে থাকে পৃথিবীতে। 11 নম্বর লেখো। 11 নম্বর লেখবা থলেবাহী স্তন্যপায়ী প্রাণী। এটা যে কথা মিন করে তাকে আমরা আরেকটা বলতে পারি মার্সুপিয়ালস। তাহলে মার্সুপিয়ালস বা থলেবাহী স্তন্যপায়ী প্রাণী বলতে আমরা বুঝি ক্যাঙ্গারু, যেটা অস্ট্রেলিয়া জাতীয় প্রাণী। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার এটাকে থলেবাহী বা মার্সুপিয়ালস বলে কেন? এদের বাচ্চা জন্মগ্রহণের পরপরই এরা এত দুর্বল বা নাজুক অবস্থায় জন্মগ্রহণ করেছে, প্রকৃতিতে ছেড়ে দিলে মৃত্যুর হুমকি থাকবে। সেজন্য আল্লাহ পাক মা ক্যাঙ্গারুর বুকের দিকে একটি থলে দিয়েছেন, সেখানে নিয়ে বড় করে একটু ভালো অবস্থা হলে তারা পৃথিবীতে ছেড়ে দেন। এই জন্য তাদেরকে আমরা বলি স্তন্যপায়ী, থলেবাহী স্তন্যপায়ী প্রাণী। এরপর একটু লিখবা 12 নম্বর, পানি পান করে না। প্রশ্ন হবে কোন প্রাণী পানি পান করে না? পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোন প্রাণী পানি পান করে না? যদি বলে পানি পান করে না, তাহলে আনসারটা হবে, ভালো করে একটু দেখো, ক্যাঙ্গারু র্যাট। ক্যাঙ্গারু র্যাট হচ্ছে বিড়াল, ইঁদুরের মতো দেখতে, ক্যাঙ্গারুর শেপ এরকম একটি প্রাণী। আলাদা করে কখনো পানি পান করে না। যে খাবার খায় সেখান থেকে রস তৈরি হয়, সেটা দিয়ে বেঁচে থাকে। 13 নম্বর লেখো মৃত্যুর পূর্বে জানতে পারে। মৃত্যুর পূর্বে কোন প্রাণী জানতে পারে তার মৃত্যু হবে, এরকম একটা প্রশ্ন যদি হয়, আমার একবার ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে বসে। হাই ক্লাস গুলো প্রিলি ভাই কাজে দেয়। হাতি আর স্যামন মাছ। স্যামন মাছ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক দামি মাছের নাম হচ্ছে স্যামন মাছ। সেটা হচ্ছে, একটু মনোযোগ দিতে হবে, এই হাতি এবং স্যামন মাছ মৃত্যুর পূর্বে, আবারও বলছি মৃত্যুর পূর্বে
এরা জেনে যায়, কিভাবে জেনে যায় যে তাদের মৃত্যু হবে? বিজ্ঞান ধারণা করতেছে 30 থেকে 45 মিনিট আগে তারা এমন কিছু আচরণ করে যা আগে রেকর্ডেড, এর সাথে মিলে গেলে তারা মরে যায়। সেজন্য বিজ্ঞানীরা ধারণা করে তারা মৃত্যুর আগে জানতে পারে। আবারও বলছি, এটা কিন্তু ধারণা। তাহলে মৃত্যুর আগে জানতে পারে, এটা কিন্তু ধারণা করে বলা হচ্ছে, অর্থাৎ বিজ্ঞান দ্বারা কিছু কিছু প্রমাণিত হয়ে এই জন্য বলা হচ্ছে। 14 নম্বর একটু দেখো যে এটা কিন্তু একাধিকবার ভাইভাবে জিজ্ঞেস করা হয়, গরুর পাকস্থলী কয়টি? গরুর পাকস্থলী জিজ্ঞেস করুক আর পাকস্থলী চেম্বার জিজ্ঞেস করুক, একই কথা। অনেক সময় শুধু পাকস্থলী বলবে, পাকস্থলীর চেম্বার, পাকস্থলীর চেম্বার, তাহলে বলতে হবে 4টি। কোনটার মধ্যে একদম হজম হয়ে গেছে, খাওয়ার পরে হজম হয়ে গেছে এমন একটা জায়গা, কোন একটি জায়গার মধ্যে অর্ধ হজম হয়েছে এমন একটি জায়গা, একটি চেম্বারের মধ্যে একদম কাঁচা কাঁচা অবস্থা এমন একটি জায়গা, আর একটা হচ্ছে প্রাইমারি স্টেজে একদম রয়ে গেছে এমন একটি চেম্বার থেকে থাকে। এখন আমার বিশ্বাস তোমরা যারা কমেন্ট করতেছো, আমি কমেন্ট সব দেখি, গুরুত্ব মনে করলে অ্যান্সার দেব। তোমরা আগে আমার পড়াটা পড়বে, অনুরোধ, আমার নিজের ভাই বোন মনে করে বলছি, এটাকে শেষ করো, করে প্রশ্ন থাকলে করবো, আমি অ্যান্সার দেব, সমস্যা নেই। তাহলে আমরা মৃত্যুর আগে জানতে পারি হাতি, স্যামন মাছ, আর একটা বলেছি গরুর পাকস্থলী বা পাকস্থলীর চেম্বার হচ্ছে 4টি। এখন একটা প্রশ্ন এরকম আসে 15তে যে বানরের বানরের পা কতটি? তোমরা অ্যান্সার দাও, বানরের পা কতটি? দ্রুত অ্যান্সার দাও, বানরের পা কতটি? তাহলে বানরের পা হচ্ছে 4টি। লিখে রাখো, হাত নেই, বানরের কি নেই? কোনো হাত নেই। 16 নাম্বারে লেখো, মাকড়সার পা কতটি? 8টি। 17 নাম্বার লেখো, জীবন্ত জীবাশ্ম, অনেকবার পরীক্ষাতে এসেছে, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল কি? বা লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম হচ্ছে পৃথিবীতে একসময় ব্যাপক আকারে ছিল, প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গেছে, কিন্তু তাদের কিছু প্রজাতি এখনো এই পৃথিবীতে টিকে থেকে তাদের নিদর্শন বয়ে নিয়ে বেড়াচ্ছে। তাদেরকে আমরা বলি লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। এদেরকে, এই লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম হচ্ছে রাজ কাঁকড়া। কোন কোন বইয়ে রাজ কাঁকড়া না থেকে অনেক সময় লেখা থাকে লাল কাঁকড়া। এখন বিষয় হচ্ছে এটা হলো বিডি, মানে বাংলাদেশে পাওয়া যায়। আর একটা আছে প্লাটিপাস। প্লাটিপাস হচ্ছে, আবারও বলছি, প্লাটিপাস হচ্ছে ইউরোপ। তাহলে প্লাটিপাস হচ্ছে ইউরোপ, রাজ কাঁকড়া বা লাল কাঁকড়া হচ্ছে বাংলাদেশে জীবন্ত জীবাশ্ম। এখানে যদি আমরা একটা প্রশ্ন লিখি, হাঁসের মতো দেখতে স্তন্যপায়ী প্রাণী, হাঁসের মতো দেখতে ডিম পাড়া স্তন্যপায়ী, তাহলে তার অ্যান্সার হবে প্লাটিপাস। একটু খেয়াল করবা, হাঁসের মতো দেখতে ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী মানে কি? দেখো, স্তন্যপায়ীরা অবশ্যই দুধ দেয়, এটা মুখস্থ। তাহলে সমস্ত স্তন্যপায়ীরা দুগ্ধ পান করায়, অর্থাৎ দুধ দেয়, বাচ্চাদের দুধ খাওয়ায়, বাচ্চা জন্ম দেয়। কিন্তু এটা ব্যতিক্রম কেন? এটা ডিম ও দুধ দেয়। কোন প্রাণী ডিম ও দুধ দেয়? তাহলে প্লাটিপাস। আর হাঁসের মতো দেখতে ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হচ্ছে প্লাটিপাস, এটা ব্যতিক্রম একটি প্রাণী। আমরা আবারও বলছি, এটা ব্যতিক্রম একটি প্রাণী। তাহলে কোন প্রাণী ডিম ও দুধ উভয় দেয়? অ্যান্সার হবে কি? প্লাটিপাস। অ্যান্সার হবে কি? প্লাটিপাস। 19 নম্বর লেখো, কতগুলো স্তন্যপায়ী প্রাণী? কতগুলো স্তন্যপায়ী প্রাণীর নাম লিখে দিই, কারণ মাঝে মধ্যে প্রশ্ন আসে
বাদুড় কি, চামচিকা কি, এরকম প্রশ্ন আসে। যেমন বাদুড়, চামচিকা, তিমি, ডলফিন, শুশুক, প্লাটিপাস, এগুলো একটা ব্যতিক্রম টাইপের আর কি। হ্যাঁ, ইত্যাদি আরো আছে। মোটামুটি আমরা এটুকু শিখে রাখতে পারি। বাদুড়, চামচিকা, তিমি, ডলফিন, শুশুক, প্লাটিপাস, এগুলো সব স্তন্যপায়ী প্রাণী। এরপরে একটু লেখো 20 নম্বরে, একটু দেখতে পারো। আশা করছি এটুকু লেখা শেষ হয়ে গেছে তোমাদের। যদি লেখা শেষ হয়ে থাকে, প্লাটিপাস কি খাওয়া যায়? খাওয়া যায় মানে মুসলিমরা কেউ খায় না, অন্যরা খায় কিনা আমি জানি না। পাখিরা কোন পর্বের প্রাণী? অবশ্যই করডাটা। পাখিরা সব করডাটা, মনে রাখবা, পাখিরা সব করডাটা। এখন মজার বিষয় হলো 20 নম্বরে একটু লেখো, একটা খেয়াল করে দেখো, সেটা হচ্ছে বড় পাখি। সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি। 21 নম্বরে লেখো ছোট পাখি, হামিং বার্ড। 22 নম্বরে লেখো সামুদ্রিক বড় পাখি, সামুদ্রিক বড় পাখি, অ্যালবাট্রস। অ্যালবাট্রস, সামুদ্রিক বড় পাখি হচ্ছে অ্যালবাট্রস। 23 নম্বর, উড়তে পারে না। যে পাখিগুলোর নাম লিখবো এরা কেউ উড়তে পারে না। যেমন উট পাখি উড়তে পারে না, ইমু উড়তে পারে না, কিউই উড়তে পারে না, পেঙ্গুইন উড়তে পারে না। এই চারটা মনে রাখলে হবে। এখন দেখো 24 নম্বর একটু দেখো, প্রাকৃতিক ঝাড়ুদার কাক, যাযাবর পাখি, কোকিল, বেশি দূর পাড়ি দিতে পারে এরকম পাখি, বেশি দূর পাড়ি দেয় এরকম পাখি আছে গাংচিল। গাংচিল হচ্ছে বিডি মানে বাংলাদেশ, আর একটা হচ্ছে আর্কটিক টন, এটা হচ্ছে ইউএসএ। 500 কিলোমিটার পার আওয়ারে যায়। 500 কিলোমিটার পার আওয়ারে উড়তে পারে। 500 কিলোমিটার পার আওয়ারে উড়তে পারে। 27 নম্বরে একটু লেখো, দিনে বের হয় না। পেশা, এগুলো সব কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আসছে, একটু দেখো। দিনে বের হয় না এমন প্রাণীর নাম হচ্ছে পেশা। অথবা এটা না বলে বলতে পারে নিশাচর, বলতে পারে নিশাচর।
নিশাচর প্রাণী কোনটি? নিশাচর প্রাণী বলতে পারে। একটু খেয়াল করো, একটু দেখো, একটু খেয়াল করো। সাপের বিষ কাজ করে না। শকুন, যেটা শকুন, শকুন নিজেই সাপ ধরে খেয়ে ফেলে, সাপের বিষ কাজ করে না। এরপরে লেখো 29 নম্বর, একটু দেখো। উপর থেকে ডিম দিলে মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে। হমা পাখি। হমা, হমা কি পাখি? হমা পাখি। একটু দেখো 30 নাম্বার, বড় সাপ, অজগর বা পাইথন লম্বা সাপ অ্যানাকোন্ডা, বিষধর সাপ ব্ল্যাক মাম্বা ও কিং কোবরা। সাপ শুনতে পায়, জিহ্বা ও ত্বক দ্বারা। অনেকে বলে স্যার বড় সাপ মানে অ্যানাকোন্ডা। কখনোই নয়, বড় সাপ হচ্ছে অজগর বা পাইথন, আর লম্বা সাপ বুঝালে আনসার হবে অ্যানাকোন্ডা। আর বিষধর বললে ব্ল্যাক মাম্বা অপশনে না থেকে কালো মাম্বাও থাকতে পারে, এটা আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে সাপ শুনতে পায় কোন অঙ্গের দ্বারা, আনসার হবে জিহ্বা ও ত্বক। এরপর একটু দেখো, একটু যদি লেখা শেষ হয়ে থাকে একটু দেখো 34 নম্বর, দেখো হাঁটুতে কান আছে, ফড়িং। 35 নম্বর হচ্ছে প্রাকৃতিক লাঙল কেঁচো। প্রাচীন প্রাণী বলা হয় আরশোলা।
হাঁটুতে কান আছে, ফড়িং, প্রাকৃতিক লাঙল, কেঁচো, প্রাচীন প্রাণী হচ্ছে আরশোলা। লম্বা সাপ মানে শুধু দৈর্ঘ্য বিবেচ্য হবে, আর বড় বললে দৈর্ঘ্য প্রস্থ উভয় বিবেচ্য হবে। সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে লম্বা মানে শুধু দৈর্ঘ্য মাপলে হবে, আর বড় বললে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বিবেচনা করতে হবে। আর এটার ব্যাখ্যা পাওয়া যাবে রেড ডাটা বুক। রেড ডাটা বুক বইটার নাম লিখে রাখতে পারো, রেড ডাটা বুক। রেড ডাটা বুকে এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে, বাচ্চা কাচ্চার বই খুঁজে পাওয়া যাবে না এগুলা। আর তোমার বা আমার জানার উপরে একটু আবারও বলছি, মনোযোগ দাও, তোমার বা আমার জানার উপরে পিএসসি নাম্বার দেবে না। তার মানে আমরা যারা পরীক্ষাতে দাগায় আসি সব আমাদের জানা থাকে, কিন্তু আমরা টিকি না কেন? আমাদের জানার কোনো দাম নেই যদি সেটা ভুল উত্তর হয়ে থাকে, মনে রাখতে হবে। এখন আমরা একটু খেয়াল করব সেল বা কোষ। সেল বা কোষ, প্রথম কথা হচ্ছে কোষ সম্পর্কে যেটা জানতে হবে, দেহের গঠন ও কার্যকরী একক। দেহের গঠন ও কার্যকারী একক, এটি ভাঙলে দুটো জিনিস পাবা, সেটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। কোষের প্রতিটি সজীব কোষে পানি থাকে 60 থেকে 70%। হ্যাঁ, সিনেমা দেখবা, শুধু সিনেমা দেখবা, অ্যানাকোন্ডা সিনেমা দেখে দেখাবা আর ডিম্বো দেবে, ডিম্বো। তাহলে আমরা বই পড়লাম কেন বলো? তুমি হচ্ছে সিনেমা দেখে দেখাবা আর আমি হলো বই দেখে পড়াবো, এটি হলো সমস্যা। ইয়াসমিন, বইয়ের নাম বলে দিলাম রেড ডাটা বুক, বইটা কিনে পড়ে নিবা, বইটার দাম 4500 টাকা অরিজিনালটা। দেহের গঠন ও কার্যকারী একক, নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম নিয়ে তৈরি হয় কোষ। প্রতিটি সজীব কোষে পানি থাকে 60 থেকে 70%। পরেরটা লেখো, প্রতিটি সজীব কোষে থাকতে হবে সাইটোপ্লাজম। প্রতিটি সজীব কোষে কি থাকতে হবে? সাইটোপ্লাজম। প্রতিটি সজীব কোষে কি অবশ্যই থাকতে হবে? অ্যান্সার হবে সাইটোপ্লাজম। তাহলে কি হবে? সাইটোপ্লাজম হবে। আমরা এখন একটা কোষের চিত্র আঁকবো, একটু দেখো। এখন একটু খেয়াল করো, একটা বল আঁকবা, এটার মধ্যে আরেকটা বল আঁকবা, তারপর এটার মধ্যে আরেকটা বল আঁকবা, এটুকু আঁকো। সবচেয়ে ছোটটাকে কালো করে দাও, এর উপরে পেশায় সুতার মতো করে এখানে ডট ডট দিয়ে দাও, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের উপরে বাঁকা চাঁদের মতো একটা অঙ্ক আঁকবা এরকম করে, এবং ওর ভিতরে জাস্ট খালি একটু পেঁচাই দিবে এরকম করে। বোঝার দরকার নেই কি আঁকতেছি, আগে আঁকা শেষ করব, ডট ডট দিবা, দেখবা হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া।
দেখতে দেখতে আঁকা হয়ে যাবে। এখানে গোল 4টি দিবা, ভিতরে ডট ডট দিয়ে দিবা, দেখবা রাইবোজোম হয়ে গেছে। তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ না, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, এভাবে আঁকবো রাইবোজোম। ছোটগুলোকে বলা হয় 40s, বড়গুলোকে বলা হয় 60s। এরপর এর নিচের দিকে জাস্ট এরকম করে আমরা যদি একটু এরকম করে আঁকি, লম্বাটে আঁকি, এরপরে 2-3টা গোল এঁকে দিই, এটা হয়ে যাবে হচ্ছে গলজি বস্তু। বাম পাশে এখান থেকে নিউক্লিয়াস বরাবর টান দিয়ে এরকম করে কালো করে দাও, তাহলে হয়ে যাবে সেন্ট্রিওল বা সেন্ট্রিজোম। ঠিক আছে, এখানে এরকম করে বাঁকা করে এখান থেকে নিয়ে আসবা টান দিয়ে এভাবে, আরেকটি বাঁকা করে নিয়ে আসবে এভাবে টান দিয়ে এখানে বাঁকা করে, এভাবে বাঁকা করে টান দিয়ে এনে এভাবে বাঁকা করে দিব, এবং লাস্টেরটাকে ডট ডট ফোটা ফোটা দিয়ে দিব। এটা হলো অমসৃণ, বাকিগুলো মসৃণ, এটাকে কানেক্টিভিটি করে দাও। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা আশা করছি খুব সহজেই আমরা একটা কোষের চিত্র আঁকতে পারবো। চিত্র নাম হচ্ছে কোষ। একটু খেয়াল করতে হবে, এই যে বাইরের পর্দাটির নাম হলো প্লাজমা লেমা, প্লাজমা লেমা, এটার নাম হলো মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। এখানে যে বলের মতো অঙ্গটি দেখছো এটার নাম হলো নিউক্লিয়াস। এখানে যে কালো করে দাগ দেওয়া এটার নাম হলো সেন্ট্রিওল বা সেন্ট্রিজোম, যে যেটা বলো সেন্ট্রিওল। এটাকে আমরা বলি রাইবোজোম। এখানে যেটা আছে এটার নাম হলো গলজি বস্তু। এখানে যেটা আছে সেটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করছি চিত্র আঁকা শেষ। এখন কি বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করো প্লিজ। বোর্ড ক্লিয়ার আছে কিনা? এই চিত্রটা কিন্তু আমাদের রিটেনেও কাজে দেবে, প্রাণী কোষের চিত্র। জুতার মতো দেখতে হচ্ছে প্যারামিসিয়াম, পেপের মতো দেখতে হচ্ছে ইউগ্যালেনা। একজন বলছে জুতা আকৃতির, জুতার মতো দেখতে, জুতার মতো দেখতে হচ্ছে প্যারামিসিয়াম, প্যারামিসিয়াম। আর পেপের মতো দেখতে হচ্ছে ইউগ্যালেনা। দুটাই এককোষী প্রকৃতির প্রাণী। জুতার মতো দেখতে প্যারামিসিয়াম, পেপের মতো দেখতে ইউগ্যালেনা। হ্যাঁ, যারা বলছো বোর্ড ক্লিয়ার এদেরটাই ঠিক আছে, ম্যাক্সিমাম জনই বলছো ক্লিয়ার। হ্যাঁ ঠিক, ক্লিয়ার। তাহলে আমরা মুছে দিতে পারি, এবং আমরা কোষ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমরা পুরোটা একবার একটু পড়ে ফেলবো। দেখো, যাদের, আবারও বলছি তোমাদের কিন্তু আমি জানি যেরকম হতে পারে, আমি বলছি যখনই দেখবা যে বোর্ড ক্লিয়ার না, তখন তোমরা একটু ব্যাকে এসে গ্রুপে আবার ঢুকবে, দেখবে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কোষ নিয়ে যত প্রশ্ন আমরা একটু একবার দেখে নিই। প্রশ্নাবলী নাম্বার 1, প্রথম প্রশ্ন হচ্ছে
কোষের মস্তিষ্ক বা ব্রেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831। আর মনে রাখবা কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক 1665। তাহলে কোষ আবিষ্কার করেছে হচ্ছে রবার্ট হুক 1665, আর নিউক্লিয়াসের আবিষ্কার রবার্ট ব্রাউন 1831। আবারও বলছি একটু দেখো, কোষ রবার্ট হুক 1665 আর নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট ব্রাউন 1831। একটু দেখো 2 নম্বরে, নিউক্লিয়াসের প্রধান অংশ হলো 4টি। তাহলে নিউক্লিয়াসে কয়টি অংশ থাকে? 4টি অংশ থাকে। নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? 4টি অংশ থাকে। যদি আমরা নামগুলো দেখে নিই তাহলে ভালো হবে। একটু দেখে নাও নিউক্লিয়াসের নামগুলো। নিউক্লিয়ার মেমব্রেন, 2 নম্বরে লেখো নিউক্লিয় প্লাজম, 3 নম্বর নিউক্লিওলাস, 4 নম্বর ক্রোমোজোম। ক্রোমোজোম আমরা যখন নিউক্লিয়াস শিখেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এই যে এখানে এরকম ছিল আঁকা, এখানে সুতার মতো ছিল পেছানো, ডট ডট ছিল। এই যে বাইরের আবরণটা ছিল নিউক্লিয়ার মেমব্রেন, এই যে ডট ডট ছিল এটা হলো নিউক্লিয় প্লাজম, এই যে এখানে গোল যে চিহ্নটা এটা নিউক্লিওলাস, আর পেছানো সুতার মতো এটা ছিল ক্রোমোজোম। একটু দেখে না, নিউক্লিয়ার মেমব্রেন মানে পর্দা, প্লাজম মানে রস, নিউক্লিওলাস মানে ঘনবস্তু, আর ক্রোমোজোম মানে হচ্ছে এখন কি ক্লিয়ার না? এখন একটু কয়েকজন একটু কমেন্ট করো প্লিজ, ক্লিয়ার কিনা, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা আমাকে বা শুনতে পাচ্ছ কিনা? প্লিজ 2-1 কমেন্ট করো এখন এখন এই মুহূর্তে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, এটা আমরা পারবো। একটু দেখে নাও। আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছো। আমরা
3 নাম্বার প্রশ্নটা দেখি। কোষের জীবনের খাতা। 4 নাম্বার বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ। তাহলে একটু ভালো করে দেয়াল করো, এই খাতা আর নিয়ন্ত্রণ এই দুটো শব্দ থাকলে আমাদের অ্যান্সার হবে ক্রোমোজোম। অ্যান্সার হবে ক্রোমোজোম। 5 নাম্বার একটু খেয়াল করো, 5 নাম্বার একটু খেয়াল করে দেখো, 5 নাম্বার একটু খেয়াল করো। 5 নাম্বারে যদি আসে বৈশিষ্ট্যের ধারক ও বাহক, যদি প্রশ্ন আসে ধারক ও বাহক তাহলে অ্যান্সার হবে ডিএনএ। ধারক ও বাহক থাকলে ডিএনএ। আর যদি প্রশ্ন আসে ডিএনএ এর খন্ডাংশ ভিত্তি একক উপাদান, তাহলে আনসার হবে জিন। খেয়াল করবা, যদি শব্দ থাকে খন্ডাংশ ভিত্তি একক উপাদান তাহলে আনসার হবে জিন। কোন কোন ব্যক্তিবর্গ বংশগতির ধারক ও বাহককে জিন বলে, ভাই এটা শতভাগ বিশ্বাস রাখো এটা ভুল। মেমব্রেন মানে হলো পর্দা। একটু মনোযোগ দাও, যদি আসে খাতা আর যদি আসে নিয়ন্ত্রণ তাহলে হবে ক্রোমোজোম। ধারক আর বাহক ডিএনএ, বংশগতীয় বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ তাহলে ক্রোমোজোম, ধারক বাহক ডিএনএ, খন্ডাংশ ভিত্তি একক আর উপাদান, এই অপশনগুলো থাকলে আমাদের অ্যান্সার হবে জিন। লেখা শেষ কিনা একটু দ্রুত কমেন্ট করে যে স্যার লেখা শেষ। আশা করি এটা নিয়ে কোনো প্রশ্ন ঝামেলা তৈরি হবে না। লেখা শেষ হয়ে যাওয়ার কথা, লেখা শেষ হয়ে যাওয়ার কথা। এখন একটু খেয়াল করে দেখো, মানুষের ক্রোমোজোম দুইটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। একটা অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম। এদের সংখ্যা হচ্ছে 22 জোড়া, এদের সংখ্যা হচ্ছে 1 জোড়া। তাহলে মোট হচ্ছে 23 জোড়া। 23 জোড়া মানে হলো 46টি। 23 জোড়া মানে কতটি? 46টি। মানুষের ক্রোমোজোম কত জোড়া? 23 জোড়া। কতটি? 46টি। আশা করছি এটুকু লেখা শেষ।
এখানে শুধু জানিয়ে রাখছি এক্স এক্স হলে মেয়ে, এক্স ওয়াই ক্রোমোজোম মিললে হবে ছেলে, এবং দায়ী থাকবে পিতা। দায়ী থাকবে পিতা। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দায়ী থাকবে কে? পিতা। তাহলে প্রশ্ন হচ্ছে বউ মারে কেন? সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, দায়ী থাকে পিতা, তাহলে বউ মারে কেন? একটা প্রশ্ন থাকে। এরপরের প্রশ্নটা একটু দেখো, কত নাম্বার হবে আমি জানি না। এরপরের প্রশ্নটা কত নাম্বার হবে একটু বলো। প্রশ্ন নাম্বার কত হবে? কত নাম্বার হবে প্রশ্ন? এরপরের প্রশ্নটা একটু দেখো। এখানে লেখো নাম, এখানে লেখো ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা ড্যাশ টি। ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা। মাসিতে আছে 12টি, ধান আছে 24টি। লেখা ক্লিয়ার কিনা বলো। বিড়াল 38টি, ভেড়া 54টি, গরু ছাগলে আছে 60টি করে, কুকুর মুরগি, কুকুর মুরগি 78টি করে আছে, কবুতরে 80টি। এটুকু একটু পড়লে মোটামুটি কমন এসে যাবে। একটু দেখে রাখো, মাছি 12, ধান 24, বিড়াল 38, ভেড়া 54, গরু ছাগল 60, কুকুর মুরগি 78, কবুতর 80। এক নজর একটু দেখে যাও যদি কখনো কাজে লাগে আর কি। এখন একটু একটা জিনিস দেখতে হবে, ডিএনএ আর আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। দুইটি সূত্রক থাকে, একটি সূত্রক থাকে। প্রকারভেদ নেই, সে 3 প্রকার: আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ। আরআরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, এম মানে মেসেঞ্জার আরএনএ, টি মানে ট্রান্সফার আরএনএ। এটা নাইট্রোজেন বেজ হচ্ছে আমি, তুমি, গরু, ছাগল। আর এটা নাইট্রোজেন বেজ হচ্ছে আমি, নতুন, তুমি, গরু, ছাগল। তাহলে মনে রাখার টেকনিক কি? মনে রাখার টেকনিক হচ্ছে টি এর স্থলে ইউ হবে। এটা একটা পরীক্ষার প্রশ্ন। এতে অ্যাডেনিন, টি তে থায়ামিন, জি তে গুয়ানিন, সি তে সাইটোসিন।
ক্রোমোজোম কম থাকলে, আবারও বলছি, যদি ক্রোমোজোম কারোর কম বেশি থাকে তাহলে বিকৃত হবে। অনেক দেখবা পৃথিবীতে বিকৃত মানুষ আছে, বিকৃত কুকুর আছে, বিকৃত বিড়াল আছে, যাদেরকে দেখলে আটকে ওঠে, অভিশপ্ত মনে হয়। ক্রোমোজোম কম বেশি হলে তার চেহারা হয়ে যাবে অভিশপ্ত। তাহলে এটা ক্লিয়ার হও, এটা এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। তাহলে এতে অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন। থাইমিনের পরিবর্তে কি হবে? ইউরাসিল হবে আরএনএ এর ক্ষেত্রে। লেখা শেষ কিনা বলো। আশা করছি লেখা শেষ। একটু দেখো এরপরে প্রশ্নটা, কোষের শক্তি ঘর মানে কি? পাওয়ার হাউস অফ সেল বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তি ঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর মানে পাওয়ার হাউস অফ সেল বলা হয় কাকে? সবসময় মনে রাখবো মাইটোকন্ড্রিয়াকে। এরপরে লেখো মাইটোকন্ড্রিয়াতে প্রোটিন আছে 73%, অর্থাৎ 73%। কোন কোন বইয়ে লেখা আছে 70%, এটা আসলে হবে কত পার্সেন্ট? 73, অর্থাৎ 73% হবে। এরপরে লেখো প্রোটিন তৈরির কারখানা বলা হয় কাকে? রাইবোজোমকে। কোষের কোষের খাদ্য গুদাম বলা হয় গলজি বস্তু। কোষের সমন্বয় রক্ষা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটুকু লেখা শেষ আশা করছি। এখন একটু দেখো প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এরকম উত্তর যদি বলে তাহলে आंसर হবে সেন্ট্রিওল। কোষ বিভাজনে সহায়তা, তাহলে आंसर হবে সেন্ট্রিওল। কোষ বিভাজনে সহায়তা করে সেন্ট্রিওল। উদ্ভিদ কোষে থাকে তবে প্রাণী কোষে থাকে না, সেটা কি? প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিড না আসে পরীক্ষাতে, ক্লোরোপ্লাস্টও থাকতে পারে। আর হচ্ছে জড় কোষ প্রাচীর।
এই দুইটা জিনিস কখনো প্রাণী কোষে থাকবে না। উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না, প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট। আর জড় কোষ প্রাচীর যেটা উদ্ভিদ কোষে থাকবে কিন্তু প্রাণী কোষে থাকবে না। বায়োডাইভার্সিটি বিজ্ঞানী হ্যামিল্টনের মতে biodiversity is the variety of life দুই প্রকার, অ্যানিম্যাল ডাইভার্সিটি আর প্লান্ট ডাইভার্সিটি। কিন্তু যদি প্রশ্ন আসে বৈশিষ্ট্য অনুসারে বায়োডাইভার্সিটি কত প্রকার, তাহলে आंसर হবে 4 প্রকার। आंसर হবে 4। आंसर হবে কত প্রকার? 4 প্রকার। নাম্বার 1 স্পিসিস বায়োডাইভার্সিটি, স্পিসিস বায়োডাইভার্সিটি। 2 নাম্বার হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি। 3 হচ্ছে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। 4 নাম্বার হচ্ছে কালচারাল বায়োডাইভার্সিটি। যদি বলে কিছু না বলে বায়োডাইভার্সিটি কত প্রকার, তাহলে 2 প্রকার। আর যদি বলে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োডাইভার্সিটি কত প্রকার, তাহলে आंसर দিবা হচ্ছে 4 প্রকার। কি কি দিবা? স্পিসিস বায়োডাইভার্সিটি, জেনেটিক বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি, কালচারাল বায়োডাইভার্সিটি। এটা লেখা শেষ হলে আমাকে একটু দ্রুত বলো, স্যার লেখা শেষ। থ্যাংক ইউ। যত একটু বেশি পড়ে রাখবা তত তোমার লাভ হবে। হ্যাঁ, এখন দেখো কলা বা টিস্যু। কলা বা টিস্যু কি? একটু মনোযোগ দাও। কলা বা টিস্যু কি? এক গুচ্ছ কোষ, একই আকৃতি, একই কাজ। কলা বা টিস্যু কি? কলা বা টিস্যু কি? কলা বা টিস্যু হলো একগুচ্ছ কোষ, একই আকৃতি, একই কাজ, তারা হচ্ছে কলা। তাহলে যদি কেউ জিজ্ঞেস করলে কলার বৈশিষ্ট্য বা প্রধান শর্ত কয়টি, অ্যান্সার দিবা 3টি। এখন আমি তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখাবো সেটা খুব মজা পাবা, সেটা হচ্ছে প্রকারভেদ। আবারও বলছি এটা খুব ইম্পর্টেন্ট হবে, একটু দেখে নাও, এটা যেন কোনোভাবে ভুল না হয়। এটা আমরা আজকে ভালো করে পড়বো এবং শেষ করব। দেখো একটু খেয়াল করে, সেটা হচ্ছে কলার প্রকারভেদ। খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রতি বছরই আসতেছে।
তুমি যে কাজটা করবা 2 নাম্বার দিবা, 3 দিবা, 4 দিবা। প্রথমটার পাশে লিখবা কলা, কমা দিয়ে লিখবা উদ্ভিদ কলা, এরপরে কমা দিয়ে লিখবা জটিল কলা, এরপরে লিখবা নিঃসরণ কলা। বোঝার দরকার নেই, বোঝানোর কাজটা আমি করব। 3 এর পাশে ফাঁকা রেখে দিবা। 4 এর পাশে লিখবা প্রাণী কলা, এবং সব শেষে একটা বক্সের মধ্যে লিখবা স্নায়ু কলা ও ভাজক কলা, লাস্ট একটা ক্রস চিহ্ন দিবা। আমি তোমাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি, একটা অনুরোধ থাকবে এই টপিকসটা সর্বোচ্চ আন্তরিকতার সাথে পড়ার জন্য, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু দেখো, আমাদের যে কোনো একটা কলা দিয়ে বলবে কত প্রকার। আমি তোমাদের যখন পিডিএফ ফাইল দেবো এর বিস্তারিত লিখে দিছি, এখন শুধু শর্ট ফর্মে বিস্তারিত পড়ে মনে রাখতে পারবা। যদি পরীক্ষাতে আসে কলা কত প্রকার, 2, উদ্ভিদ কলা 2 প্রকার, জটিল কলা 2 প্রকার, নিঃসরণ কলা 2 প্রকার, তাহলে আমরা এক টার্মে মুখস্থ করে ফেলি। বলো, কলা, উদ্ভিদ কলা, জটিল কলা, নিঃসরণ। কলা, উদ্ভিদ কলা, জটিল কলা, নিঃসরণ। কলা, উদ্ভিদ কলা, নিঃসরণ, জটিল কলা। এরা সবাই কয় প্রকার? 2 প্রকার। 3 প্রকারের মধ্যে কিছু লিখিনি, ফাঁকা রাখছি, পরে বলছি। প্রাণী কলা কত প্রকার? 4 প্রকার। প্রাণী কলা কত প্রকার? 4 প্রকার। এখন বিষয়টা ভালো করে বোঝো, লাস্টে ছকে দেখো লিখছি যে স্নায়ু কলা এবং ভাজক কলার কোনো প্রকারভেদ নেই। স্নায়ু কলা এবং ভাজক কলার কোনো প্রকারভেদ নেই। তাহলে আমি কি কি মনে রাখছি একটু ভালো করে বোঝাই বলি। যদি আজকে পরীক্ষাতে আসে স্নায়ু কলা, ভাজক কলা কত প্রকার, বলবা এর কোনো প্রকারভেদ নেই। আর যদি তোমাকে বলে প্রাণী কলা 4 প্রকার, আর কি বলেছিলাম? কলা, উদ্ভিদ কলা, জটিল কলা, নিঃসরণ কলা হচ্ছে 2 প্রকার। এছাড়া এই নামগুলো ছাড়া যত নাম দিয়ে প্রশ্ন করবে, এবং যেগুলো আমি পড়াইনি ওগুলোই বেশি কমন আসবে, এইগুলো পড়াইনি সেইগুলো মনে করবা বক্সের মধ্য থেকে প্রশ্ন আছে, মনে করবা সেইগুলোই বাক্সের মধ্যে আছে। বাক্স খুলে 3 দাগায় দিবা। তাহলে যেগুলোতে মিল নেই সেগুলো আমরা কি দাগাবো? 3 প্রকার দাগাবো। যেমন আমি কিছু নমুনা প্রশ্ন করে বলি যে যোজক কলা কত প্রকার? দেখো যোজক কলা কোথাও নেই, তাহলে 3 প্রকার। আবরণী কলা 3 প্রকার। পেশি কলা 3 প্রকার। ভালো করে বুঝতেছো কিনা আমি জানি না। তারপরে যদি বলি স্থায়ী কলা 3 প্রকার। এখন তুমি যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে দেখো, মিলাই দেখো, প্রশ্ন কমন এসে যাবে। যদি ভালো লাগে এবং বুঝে থাকো একটু কমেন্ট করো যে স্যার আমরা বুঝেছি। আর যদি না বোঝো তাহলে আবার আমাকে বলতে হবে, একটু দ্রুত কমেন্ট করতে হবে। তাহলে কলা বললে, উদ্ভিদ কলা বললে, জটিল কলা বললে, নিঃসরণ বললে দেখাবো আমরা হচ্ছে 2, আর প্রাণী কলা বললে 4, স্নায়ু কলা, ভাজক কলার প্রকারভেদ নেই। এছাড়া যা যা বলবে সবগুলোতে আমরা দেখাবো হচ্ছে 3 প্রকার। এবং বুঝেছো কিনা, ক্লিয়ার কিনা, বুঝেছো কিনা? আচ্ছা, থ্যাংক ইউ তোমাদের বোঝার জন্য। আমি চেষ্টা করেছি, আবারও বলছি ভাই, তোমরা আন্তরিক না থাকলে আমার বুঝায় বা পড়ায় কোনোদিনও শেষ করা সম্ভব হবে না। তবে মজার ব্যাপার হলো আমি চেষ্টা করছি, আমি আবারও বলছি আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আমি 2 ঘন্টার মধ্যে তোমরা যদি মানে মজার বিষয় হলো তোমরা যদি কোঅপারেশন করো, আমি সর্বোচ্চটুকু পড়ানোর চেষ্টা করেছি। আর আমাদের এটা ছিল হচ্ছে বায়োলজির প্রথম ক্লাস, আরেকটি ক্লাস আছে, 2টি ক্লাস। 2টি ক্লাস নিয়ে প্রশ্ন হবে মাত্র 3টা। ভালো করে বোঝো, টোটাল বায়োলজি নিয়ে প্রশ্ন হবে মাত্র 3টা। তাহলে 3টা প্রশ্ন আমরা যতটুকু পড়ছি, এখানে প্রায় 300 মতো ইনফরমেশন আছে ছোট বড় দিয়ে। তারপরে আরেকটা ক্লাসে প্রায় 300-600 ইনফরমেশন পড়লে হুবহু কমন না আসলেও তোমরা এটা পড়ে অ্যান্সার করতে পারবে। আমি সর্বশেষ একদম বড় ভাই হিসেবে বলো, স্যার হিসেবে বলো, একটা কথা বলে যা, আবারও বলছি, এই করোনার সময় তুমি বাসায় আসো, প্রপার সময় আছে, অনেক কাজ থেকে নিজেকে বিরত করে নিয়ে, আবারও বলছি যে সময়টা আমরা কিন্তু পাইনি, তোমরা এতটা সময় ঘরে থাকার সুযোগ পেয়েছো। একসাথে 2টা বিসিএস, এটাতে তোমার জন্য আল্লাহর একটা আশীর্বাদ হয়ে গেল যে 41, 43 এবং যে ডাক্তার তার 3টা বিসিএস, এবং জেনারেলদের জন্য 2টা বিসিএস সামনে এসে দাঁড়াচ্ছে।
তোমাকে আবারও বলছি, তোমরা সৃষ্টিকর্তাকে রাজি খুশির জন্য একটু কাজ করো, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখো, শিক্ষকদের কাছে একটু বিনয়ী আন্তরিকতা ভাব প্রকাশ করো, প্রতিদিনের পড়া প্রতিদিন টাইম টু টাইম পড়ে ফেলো। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই প্রথম বছরই ক্যাডার হবা। অনেকে আছে এখন ক্লাস করতেছে, এমন হবে যে 2-3টে ক্যাডার হবা বা 2টা বিসিএস এ ক্যাডার আসবে, তখন তুমি নিজেই জিজ্ঞেস করবা স্যার কোনটাতে জয়েন করলে ভালো হয়। এরকম ছাত্র কিন্তু এখানে আছে, বিশ্বাস করো, এরকম অবশ্যই আছে। কিন্তু আমি তোমাদের বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, একটা উল্টা পাল্টা কমেন্ট করলে, এখানে থাকলে, এটা কিন্তু মানুষ দেখতে পায়। তোমার নীতি নৈতিকতা নিয়ে মানুষ বুঝতে পারে তুমি কোন লেভেলের মানুষ। এই জন্য তোমার অ্যাটিটিউড গুলো কেমন হওয়া উচিত, প্রতিনিয়ত একটা একটা করে ভালো কাজ, একটি একটি করে ভালো কার্যক্রমের মাধ্যমে তুমি কিন্তু ভালো মানুষ হয়ে যেতে পারবে। আবারও বলছি, আমাদের যারা এই ভিডিওটি পড়ে দেখবে তাদের প্রতি অনুরোধ থাকবে লাইভ ক্লাসগুলোর সাথে সাথে করার জন্য। আবারও বলছি, এখান থেকে 50% ক্যাডার নন ক্যাডার দেখবা চাকরি হয়ে যাবে। আর যারা 50% ক্যাডার হবা না, এই 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 ভিডিওটা আবার তোমরা একটু দেখবা, যারা হবা না তারা তোমাদের নিজেদের জন্যই হবা না। আবারও বলছি, আমি এটা বদদোয়া না, তোমরা তোমাদের নিজেদের জন্যই হবে না, কারণ একই ক্লাস করে তোমার বন্ধু ক্যাডার হবে আর তুমি কিছুই হবা না। এটার দায়ভার সারাটা জীবন বুকের মধ্যে তোমাকেই বহন করে নিয়ে বেড়াইতে হবে। এই জন্য আমরা যখন ক্লাসে থাকবো, যদিও আমরা ফিজিক্যালি ক্লাস করার সুযোগ পাচ্ছি না, আমি মন থেকে দোয়া করি তোমরা সর্বোচ্চ আন্তরিক থাকবে প্রতিটি ক্লাসে, এবং তোমরা বন্ধুদেরকে বলবে লাইভ ক্লাস করার জন্য। সর্বশেষ একটা কথা বলে চলে যায়, যদি প্রিলিতে তুমি বিজ্ঞান এবং ম্যাথমেটিক্সে খুব ভালো হয়ে যাও, তাহলে প্রিলিতে ফেল আসার কোনো সুযোগ নেই। আর যদি তুমি লিখিত পরীক্ষায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইংলিশে যদি খুব ভালো প্রিপারেশন রাখো, তাহলে কোনোভাবেই তোমার রিটেনে ফেল আসার কোনো সুযোগ নেই। আর 2টি পরীক্ষাতে কোয়ালিফাইড হলে, সুস্থ শরীরে ভাইবা দিলে, বাংলাদেশের একটি ক্যাডার বা নন ক্যাডার জব তোমার হয়ে যাবে, যাতে টেনশন ফ্রি ভাবে জীবন যাপন করতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করি ইনশাআল্লাহ।